তবুও আমাকে মাঝে মধ্যে কল করে ডিস্টার্ব করে। তুই বিশ্বাস করবি না মিম, আমি ওনার কত নাম্বার যে ব্লক লিস্টে রেখেছি তা আমি নিজেই জানি না। প্রতিবার নতুন নতুন নাম্বার জোগাড় করে আমাকে কল করে জ্বালায়। আমি অতিষ্ঠ হয়ে পড়েছি মিম, আমি আর সহ্য করতে পারছি না। রোহান কিছুতেই আমার পিছু ছাড়ছে না, কিছুতেই না। আমি কি করব বল আমায়, কি করব আমি? কথাগুলো বলে আপু নিচে বসে শক্ত করে মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিমও নীরবে কাঁদতে কাঁদতে আপুর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। কাঁদতে কাঁদতেই হঠাৎ দরজার দিকে দৃষ্টি পড়ায় মিম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। মুহূর্তের জন্য নিঃশ্বাস ছাড়তে ভুলে গেল যেন, কারণ দরজায় দাঁড়িয়ে ইমাদ অবিশ্বাস্য চাহনিতে আমাদের দিকে তাকিয়ে আছেন। ইমাদ ভাইয়ার অবিশ্বাস্য ভরা চাহনিতে মিম হতবুদ্ধি হয়ে পড়ল। বিড়বিড় করে মিম বলে উঠল, ইমাদ ভাইয়া। মিমের কথা শোনা মাত্রই আপু ঝট করে তাকে ছেড়ে দিয়ে পেছনে ফিরল। মিমের মতো আপু ও ইমাদকে দেখে হতভম্ব হয়ে পড়ল। তারা দুজনে এই মুহূর্তে ইমাদ ভাইয়াকে এখানে আশা করেনি। আপু ইমাদের দিকে বাক্যহারা হয়ে চেয়ে রইল। নাফিসা ভয়ে ভয়ে বলে উঠল, বিশ্বাস করুন ইমাদ, আপনি যা ভাবছেন এমন কিছুই নয় আমাদের মধ্যে। আমি রোহানের সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখিনি। আপুর কথা শোনা মাত্রই ইমাদ নিজের ঠোঁটের উপর আঙুল চেপে সতর্ক দৃষ্টিতে নিক্ষেপ করে বললেন, হুশ, একদম চুপ। এই বলে ইমাদ রুমে প্রবেশ করে রুমের দরজাটা ভালো করে বন্ধ করে দিলেন। ধীর পায়ে আপুর কাছে এসে দাঁড়ালেন উনি। আপু দু চোখ বেয়ে তখনও টপ টপ করে জল পড়ছে। এদিকে মিম নির্বাক চাহনিতে দুজনকে বিশেষ করে ইমাদকে পর্যবেক্ষণ করে চলেছে। ইমাদ এক পলক মিমের দিকে চাইলেন, তারপর আপুর দিকে তীক্ষ্ণ চাহনিতে চেয়ে বললেন, আমার কাছে এসব লুকালে কেন নাফিসা? আপু নত মস্তিষ্কে আস্তে আস্তে বলে ওঠে, আমি লুকাতে চাইনি এটা, কিন্তু আবার আপনাকে বলার সাহস জোগাতেও পারিনি আমি। ইমাদ কিছুক্ষণ আপুর দিকে এক নিমেষে তাকিয়ে রইল। তারপর আপু দু হাত ধরে আপুকে বিছানায় বসিয়ে দিলেন এবং নিজেও ড্রেসিং টেবিলের সামনে বসে চেয়ারে আপুর সম্মুখে বসে পড়লেন। মিমও আর একটা চেয়ার নিয়ে ইমাদের পাশে বসে পড়ল। আপু এখনো নত মস্তিষ্কে চোখের জল ফেলে চলছে। ইমাদ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলেন, নাফিসা, আমি কি এতটাই খারাপ? আমার উপর বিশ্বাস রেখে তুমি রোহানের কথাগুলো বলতে পারলে না? নাফিসা তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে, না না, এমন কিছুই না, আপনি মোটেও খারাপ নন। আসলে আমার সাহসের অভাব ছিল। প্রতি উত্তরে তখন ইমাদ বলে উঠল, তুমি তো কিছু ভুল করনি, তাহলে এত ভয় কি আছে? আপু মাথা নিচু করে বসেই রইল। ইমাদ তখন বলে উঠল, আমাকে সম্পূর্ণ ডিটেলস জানাও। আপু কিয়ৎক্ষণ থেমে দুহাত দিয়ে চোখের জল মুছে নিল। তারপর মিমকে রোহান ভাইয়া সম্পর্কে যা যা বলল তা ইমাদের কাছে পুনরাবৃত্তি করলো। পুরো ঘটনা শোনার পর ইমাদ বললেন, রোহান এখনো তোমার কোনো ক্ষতি করেনি, তাই তো? এবার মিম বলে উঠল, কোনো ক্ষতি করেনি ঠিক, তবে আপুকে হলুদের দিন এবং বিয়ের দিন কল করেছিল। হলুদের দিন রোহান ভাইয়ার কথাগুলো ছিল অনুরোধের মতো, কিন্তু বিয়ের দিন শুরুতে প্রথমে অনুরোধ সুরে বললেও পর মুহূর্তে উনি হুমকি দেওয়ার ঢঙে কথা বলেন। ওনার কথা শুনে প্রচন্ড ঘাবড়ে গিয়েছিলাম আমি। ভেবেছিলাম হয়তো উনি সত্যিই আসবেন, কিন্তু সেদিন ওনার ছায়াও দেখিনি আমি। কথাগুলো বলে মিম পুনরায় চুপ করে গেল। তারপর আপু ও ইমাদের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, আমার মনে হয় না রোহান ভাইয়া কিছু করবে, হয়তো আপুকে ভয় দেখানোর জন্য এসব বলেছে। ইমাদের মুখশ্রীতে এবার বেশ চিন্তা দেখা গেল, তবে মৃদু উৎকণ্ঠা প্রকাশ করে তিনি বললেন, কিছু করেনি এতদিন এর মানে এই নয় যে সামনেও কিছু করবে না। আমাদের সাবধানে থাকতে হবে। ইমাদের কথায় মিমো সহমত প্রকাশ করে বলল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। ইমাদ তখন বলে উঠল, তবে কিছু করার সম্ভাবনা কম দেখছি, কারণ ও যদি সত্যি কিছু করতো তবে নাফিসার বিয়ের আগে ও বিয়ের দিন করে ফেলতো, কিন্তু সে এখনো কিছু করেনি। আমার মনে হয় শুধু শুধু রোহানের কাছ থেকে আমাদের ভয় পাবার দরকার নেই। এবার আপুর কান্নার গতি কিছুটা কমে এসেছে। আপু তখন বলে ওঠে, কিন্তু হুট করে যদি কিছু করে বসে তখন? প্রতি উত্তরে ইমাদ মৃদু হেসে বলল, এখন তুমি এসব নিয়ে চিন্তা করো না নাফিসা, রোহান কিছু করতে চাইলে পারবেও না, কারণ তার আমাকে অতিক্রম করে তোমার কাছে পৌঁছাতে হবে, যা অতটাও সোজা নয়। ইমাদের কথা শুনে মিম এবং আপু দুজনে আশ্বস্ত হলো। ইমাদ এ পর্যায়ে উঠে গিয়ে আপুর পাশে বসলেন। আপুর হাত নিজের হাতে মুঠোয় নিয়ে বললেন, তুমি ভয় পেও না নাফিসা, শুধু শুধু রোহানকে ভয় পেয়ে কেন নিজের সবকিছু নষ্ট করবে? আর তুমি এখন থেকে নিশ্চিন্তেই থাকো, কারণ আগামীকাল আমরা বাড়িতে গিয়ে সিকিউরিটি ব্যবস্থা করব আমি, আর বাড়িতে গিয়ে রোহান সম্পর্কে খোঁজ লাগাবো আমি। সো নো টেনশন। ইমাদের কথায় মিম বেশ আশ্বস্ত অনুভব করলো। আপুর ঠোঁটের কোণায় ফুটলো মিষ্টি এক হাসির রেখা। সে মৃদু কণ্ঠে ইমাদকে বলল,
নাফিসা ঠোঁটের কোণে হাসি রেখে বলে উঠল ইমাদকে, থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য, আমার ভরসাস্থল হওয়ার জন্য। ইমাদও মৃদু হেসে আপুর বাহু চাপটে নিজের পাশে টেনে নিলেন। দুজনে এই মিষ্টি মুহূর্ত দেখে মিম আনমনে বলে উঠল, আপু তুমি খুবই লাকি, ভাগ্যগুণে এমন পার্টনার পেয়েছো। থ্যাংক ইউ সো মাচ ইমাদ ভাইয়া, থ্যাংক ইউ। আজ পুরো এক সপ্তাহ বাদে মেডিকেলে এসে মন মেজাজ বেশ ফুরফুরে হয়ে গেল মিমের। এখন মিম বেশ স্বাভাবিকভাবে হাঁটতে পারে, পায়ের ব্যথাও একদম চলে গিয়েছে। আর 3-4 দিন হয়ে গেলেই ওষুধের প্যারা একদম শেষ। অনেকদিন পর আসায় স্যার ম্যাডাম মিমকে দেখে অনেকটাই টিটকারিমূলক কথা শুনিয়ে দিলেন, কিন্তু মিম সেসব একদম কান দিলেন না, কারণ সেসব কথায় কান দিলে তার মন খারাপ হবে। এমনিতে কয়েকদিন তার মন খারাপই ছিল, তাই মিম চায় না আর মন খারাপ হোক। এই জন্য তাদের কথা সব হাওয়ায় উড়িয়ে দিল। ক্লাসেতে মিম, তিন্নি, নিশান মিলে বাইরে বেরিয়েছিল। হসপিটাল বিল্ডিং এ লিফটের কাছে দাঁড়াতেই কোথা থেকে যেন একটা পলি নামের একজন নার্স মিমের দিকে এগিয়ে এলেন। তার চলার গতি দ্রুত ও চোখে মুখে মৃদু আতঙ্কের ছাপ। তিনি মিমকে কিছুটা সন্দেহের বশে বলে উঠলেন, তোমার নাম কি মিম? মিম প্রতি উত্তরে বলে ওঠে, হ্যাঁ। কিন্তু মিমের অদ্ভুত চাহনি ওনার দিকে। মিমের উত্তর শুনে নার্সি যেন প্রাণ ফিরে পেলেন। অতপর হড়বড় করে বলতে শুরু করলেন, 3য় তলার ওয়ার্ডে আদিস নামে একজন পেশেন্ট আপনাকেই খুঁজছে। আপনাকে চাই মানে আপনাকেই চাই। ওনার জখম জায়গাগুলোতে উনি কিছুতেই কিছু করতে দিচ্ছেন না। আপনাকে আর্জেন্টলি যেতে হবে সেখানে। এমন কিছু শোনার জন্য মিম মোটেও প্রস্তুত ছিল না। কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল মিম। পলি নার্স আবার বাহু ঝাঁকিয়ে উৎকণ্ঠা সহিত বলে উঠল, মিম আপনি এখনো দাঁড়িয়েছেন কেন? পেশেন্ট আপনাকে ডাকছে যে। আপনি না গেলে সে ড্রেসিং করবে না। দ্রুত চলুন আমার সাথে। মিম যে এখনো বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। মিমের এরকম ভাব দেখে নিশাত এবার মিমকে মৃদু ধাক্কা দিয়ে ফিস ফিস করে বলল, আরে চল মিম, এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? তোকে যে একটা পেশেন্ট ইমার্জেন্সি ডাকছে, তা কি তোর মাথায় নেই? চল জলদি, পরে পেশেন্টের কিছু হলে সব দোষ তোর উপরে পড়বে। নিশাতের ধাক্কায় মিম সজ্ঞানে ফেলল আর অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠতে লাগলো। মিমের পিছিয়ে নার্স, নিশাত ও তিনিও উঠছে। 3য় তলায় আসবার পর ওয়ার্ডে ঢুকে মিমের দৃষ্টিজোড়া আজিজকে খুঁজতে লাগলো। এদিকে প্রথম সারির বেডগুলোতে আজিজকে দেখতে না পেয়ে 2য় সারিতে চোখ বুড়াতেই শেষের দিক হতে 2 নাম্বার বেডে ওনাকে দেখতে পেল মিম। মিম দ্রুত পায়ে ওনার বেডের কাছে যেতেই দেখলো একজন নার্স হাতে তুলো নিয়ে ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে আজিজের দিকে চেয়ে আছেন। এদিকে আজিজ তখনও নিশ্চুপ হয়ে বসে আছেন। ওনার কপালে ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে, 2 হাতে কনুইও ছিলে গিয়েছে। পরনে সাদা শার্টটি ধুলো ও ময়লায় একাকার হয়ে গিয়েছে। ওনার এ জখম অবস্থা দেখে মিম শিউরে উঠল। তারপর ওনার কাছে গিয়ে দাঁড়াতেই উনি বাঁকা নজরে মিমের দিকে চেয়ে অভিমানী সুরে বললেন, আমি মরে গেছি কিনা দেখতে এসেছো? আমি মরে যাবার পর তুমি আসতে, তাই না? ওনার এহেন কথায় মিম কিরূপ প্রতিক্রিয়া দেখাবে তা ভেবে পেল না। এদিকে হাতে তুলো নিয়ে দাঁড়িয়ে থাকা নার্সটি মিমের দিকে তুলোটা এগিয়ে দিয়ে বলল, এই নিন, আপনি করুন আপনার হাজবেন্ডের ড্রেসিং। এদিকে নার্সের মুখে হাজবেন্ড শব্দটি শুনে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে দৃষ্টিতে তাকিয়ে রইল মিম। অতপর আদেশের দিকে চেয়ে বিস্মিত কণ্ঠে নার্সের উদ্দেশ্যে মিম বলল, কি বললেন আপনি? উনি আমার। আর কিছু বলতে পারল না। মিমকে মাঝপথে থামিয়ে দিয়ে আদ্রিস ভীষণ বিরক্ত নিয়ে নার্সকে বলল, আহা, আপনি এত কথা বলছেন কেন? ওর হাতে তুলো ব্যান্ডেজ দিয়ে এখান থেকে কেটে পড়ুন আর আপনার কাজ করুন। এদিকে আদ্রিসের হুকুম পাওয়া মাত্রই নার্সটি মিমের হাতে তুলো ধরিয়ে দিয়ে কোনো রকম সেখান থেকে চলে গেল। কিন্তু আদ্রিস ওনাকে ডেকে পুনরায় জিজ্ঞাসা করলেন, এই হাসপাতালে কোনো কেবিন খালি আছে? তখন নার্সটি তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলেন। অতঃপর আদ্রিস বললেন তাকে, তাহলে আপনি সেই কেবিনে ব্যবস্থা করুন, আমি সেখানেই শিফট হব। নার্সটি মাথা নাড়িয়ে দ্রুততার সহিত সেখান থেকে বেরিয়ে এলেন। এদিকে মিমো লক্ষ্য করলো ওয়ার্ডের প্রায় প্রতিটি সজাগ পেশেন্ট ও পেশেন্টের আত্মীয় স্বজন তাদের দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছেন। তাদের ওরকম চাহনি দেখে বেশ অস্বস্তিতে পড়ে যায় মিম। হঠাৎ নিশাত মিমের কানের কাছে এসে বিস্ময়ের সহিত ফিস ফিস করে বলে উঠল, এই মিম, তুই কি বিয়ে করে ফেললি? আর আমাদের জানালিও না? কেমন বান্ধবী রে তুই? নিশাতে এমন কথায় মিম কটমট করে তার দিকে তাকালো। এদিকে মিমের চাহনিতে নিশাত মোটেও ভয় পেল না, বরং সরু চোখে আদ্রিসের দিকে চেয়ে পুনরায় ফিস ফিস করে বলল, এই মিম, ওনাকে তো খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে পড়েছে, নাপিতা আপুর বিয়েতে ছেলে পক্ষ থেকে এসেছিল উনি, তাই তো? কিন্তু সেদিন তো তোকে অবিবাহিত দেখলাম,
আর আজকের মাঝেই তুই বিবাহিত হয়ে গেলি? নিশাতের কথাগুলো মিমের শরীরে জ্বালা ধরিয়ে দিল। মিম অবাক চাহনিতে নিশাতের দিকে চেয়ে তার বাহুতে জোরে একটা ঘা মারল আর বলে উঠল। এদিকে নিশাত শব্দ করে উঠতেই আতিশ হেসে ফেলল। হয়তো ব্যথায় অনুভূতিতে উনি সামান্য কাতর ছিলেন, কিন্তু এমন অবস্থায় হাঁটুতে হাত ঘষতে ঘষতে ভ্রু নাচিয়ে আমাদের দিকে চেয়ে বললেন,